নমস্কার সকল টুয়েলভ ম্যান ফ্যামিলি সদস্যদের জন্য জানাই সুপ্রভাত। আবার সকালবেলা এসে পড়েছি আমি খবরদা, আপনাদের প্রিয় চ্যানেল টুয়েলভ ম্যানে আপনাদের প্রিয় সেগমেন্ট খবরদার কাগজ পাঠকে নিয়ে আজকে এক নতুন এপিসোড শুরু করব আমাদের আজকের বিশেষ বিশেষ খবর দিয়ে। শুরু করছি আজকে বিশেষ বিশেষ খবর দিয়ে। 22 বছর পরে বাংলাদেশের কাছে লজ্জার হার ভারতের। প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা, লিগ চালাতে চাইছে বেঙ্গালুরু, কল্যাণের মিটিং এড়ালো দুই প্রধান। আসছি বিস্তারিত খবরে। 22 বছর পরে বাংলাদেশের কাছে লজ্জার হার ভারতের। খবরটি ছাপা হয়েছে আনন্দবাজার পত্রিকায়, লিখেছেন তাদের নিজস্ব সংবাদদাতা। ক্রিকেটের পর ফুটবল, কলকাতা থেকে ঢাকা, লজ্জার হার ভারতের। দক্ষিণ আফ্রিকার টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু বাংলাদেশ তো ফুটবলে ভারতের চেয়ে অনেক পিছিয়ে। ফিফা কুমো তালিকায় হামজা চৌধুরীরা রয়েছেন 183 নম্বরে, ভারতের অবস্থান 136। তা সত্ত্বেও খালিদ জামিলের সৌজন্যে 22 বছর পর বাংলাদেশের বিরুদ্ধে হেরে আরো অন্ধকারে ভারতীয় ফুটবল। 2003 সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে ভারতকে 2-1 হারিয়েছিল বাংলাদেশ। তারপর থেকে আর কখনোই জিততে পারেনি তারা। চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে চলতে থাকা বাংলাদেশকে মঙ্গলবার জয় উপহার দিলেন সন্দেশ জিঙ্গানরা। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে প্রথম জয় পেলেন হামজারা। 5টি ম্যাচ খেলা হয়ে গেল জয় অধরা ভারতের। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে হামজারা বুঝিয়ে দিয়েছিলেন বাংলাদেশ বদলে গিয়েছে। মঙ্গলবার খেলা শুরু হওয়ার 11 মিনিটের মধ্যেই তা প্রমাণ করে দিলেন শেখ মোরসালিন। নেপথ্যে ভারতের পরিকল্পনাহীন ফুটবল ও ভঙ্গুর রক্ষণ। হামজার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে, খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 দলেও, লেস্টার সিটির মতো ক্লাবের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগেও খেলেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা সফল হয়েছেন আইনি জটিলতা কাটিয়ে হামজাকে জাতীয় দলের হয়ে খেলাতে। অথচ ভারতের নাগরিকত্ব পাওয়ার পরেও রায়ান উইলিয়ামস কেন খেলতে পারলেন না? কারণ অস্ট্রেলিয়া ফুটবল সংস্থা ছাড়পত্র দিলেও ফিফা এবং এএফসি দেয়নি। ফলে দলের সঙ্গে ঢাকায় গিয়ে অনুশীলন করলেও তাকে বসে থাকতে হলো গ্যালারিতে। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচের সূচি অনেক আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। তাহলে কেন ফেডারেশনের কর্তারা তৎপর হননি রায়ানের প্রয়োজনীয় ছাড়পত্রের ব্যবস্থা করতে? অবশ্য ঘরোয়া ফুটবলকে যারা শিখে তুলে দিয়েছেন তাদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যেতে পারে? মাঠের বাইরের মতো ভারতের খেলাতেও ছিল না কোনো পরিকল্পনা। ফিফা কুমো তালিকায় 47 ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের বিরুদ্ধে কেন সামনে শুধু রহিম আলীকে রেখে এক স্ট্রাইকারে দলকে খেলাবেন খালিদ? কেন এত রক্ষণাত্মক রণকৌশল? মহেশ সিং, মোহাম্মদ সানান, ব্রাইসন ফার্নান্ডেজকে শুরু থেকে খেলাবেন না? জেতার চেয়ে সুনীল ছেত্রীহীন ভারতীয় দলের প্রধান লক্ষ্য যে হার বাঁচানো, শুরুতেই বুঝে গিয়েছিলেন বাংলাদেশের ফুটবলারেরা। 11 মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন মোরসালিন। ভারতীয় দলের তারকারা যেভাবে গোল হজম করলেন তা শিক্ষানবিশ ফুটবলারেরও করবেন না। মাঝমাঠ থেকে বল নিয়ে উঠতে থাকা রাকিব হোসেনকে আটকাতেই পারলেন না আকাশ মিশ্র। এরপরে তিনি পেনাল্টি বক্সের মধ্যে পাস দেন মোরসালিনকে। মাকার্টন লুইস নিক্সন আশ্চর্যজনকভাবে বাংলাদেশের স্ট্রাইকারকে আটকানোর চেষ্টাই করলেন না। কার্যত বিনা বাধায় গোল করে গেলেন মোরসালিন। আরো অবাক করার মতো ঘটনা ঘটল, বাংলাদেশের স্ট্রাইকারের ধারে কাছেও ছিলেন না সন্দেশ জিঙ্গান, আনোয়ার আলী ও রাহুল বেকে। গোল খাওয়ার পরে ভারতীয় দলের খেলায় কোনো পরিবর্তন হয়নি। সেই অসংখ্য ভুল পাস, বোঝাপড়ার চূড়ান্ত অভাব। প্রশ্ন উঠছে, তাহলে প্রায় 2 সপ্তাহ ধরে কি অনুশীলন করিয়েছেন খালিদ? বরং বাংলাদেশের খেলায় ছিল যথেষ্ট পরিকল্পনার ছাপ। হামজার নেতৃত্বে মাঝমাঠের দখল নেয় বাংলাদেশ। তবুও 31 মিনিট সমতা ফেরানোর সুযোগ চলে এসেছিল লাল্লিন জুয়ালা ছাংটের সামনে, কিন্তু পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া তার শট শরীর ছুঁড়ে হেড করে কর্নার করেন হামজা। 7 মিনিট পরে আকাশের কর্নার থেকে রাহুল বেকের গোলমুখী হেডও বিপদমুক্ত করেন বাংলাদেশের এক ডিফেন্ডার। প্রথমার্ধে শেষ হওয়ার ঠিক আগেই ভারতীয় শিবির আতঙ্কে ফের ছড়িয়ে দিয়েছিলেন হামজা। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া তার বাঁ পায়ের ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে ভারতীয় দলের খেলায় দেখা যায়নি হার বাঁচানোর তাগিদ। 83 মিনিটে আরো রক্তচাপ বেড়ে গিয়েছিল ভারতীয় ফুটবল প্রেমীদের। শাহরিয়া ইয়েমনের ক্রস থেকে
নেওয়া ফাহিমির হেড সন্দেশের হাতে স্পর্শ করেছে বলে পেনাল্টির দাবি করেছিলেন বাংলাদেশের ফুটবলাররা। রেফারি পেনাল্টি দিলে আরো লজ্জা বাড়ত। এবার আসছি দ্বিতীয় খবরে। প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা, এটি একটি আজকাল পত্রিকার প্রতিবেদন। সুপার কাপের সেমিফাইনালের জন্য জোর কদমে প্রস্তুতি চলছে ইস্ট বেঙ্গলে। মঙ্গলবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দিলেন ডেঙ্গি থেকে সুস্থ হয়ে ওঠা গোলরক্ষক প্রভসুকান সিং গিল। তবে সল ক্রেসপো এদিনও শুধু ফিজিক্যাল অনুশীলন করলেন। যদিও ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন সেমিফাইনালে খেলতে তার অসুবিধা হবে না। সুপার কাপের গ্রুপ পর্বের পর আর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি ইস্ট বেঙ্গল। বিষয়টি চিন্তায় রাখছে কোচ অস্কার বুজোকে, তাই অনুশীলন ম্যাচ খেলতে চাইছেন তিনি। শুক্রবার নিজেদের রিজার্ভ দলের সঙ্গে একটি অনুশীলন ম্যাচ খেলার কথা ইস্ট বেঙ্গলের। এই মুহূর্তে কলকাতায় অনুশীলন ম্যাচ খেলার জন্য দল পাওয়া মুশকিল, তাই বাধ্য হয়েই সেমিফাইনালের প্রায় এক সপ্তাহ আগেই সম্ভবত গোয়া উড়ে যাচ্ছে ইস্ট বেঙ্গল। গোয়ার শক্তিশালী কোনো স্থানীয় ক্লাবের সঙ্গে সেমিফাইনালের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে লালদুত, আর সেই ম্যাচেই দলকে দেখে নেবেন অস্কার। তবে সুপার সেমির আগে স্ট্রাইকিং সমস্যা ইস্টবেঙ্গল কোচ কিভাবে মেটান সেটাই দেখার। এবার আসছি তৃতীয় প্রতিবেদনে। এটি ছাপা হয়েছে সংবাদ প্রতিদিনে। লিখেছেন তাদের রিপোর্টার দুলাল দে। লিগ চালাতে চাইছে বেঙ্গালুরু, কল্যাণের মিটিং এড়ালো দুই প্রধান। ক্লাবগুলিকে নিয়ে আইএসএল করার জন্য নেতৃত্ব দিচ্ছে বেঙ্গালুরু এফসি। তবে সমস্যা একটাই, বেঙ্গালুরু এফসি যেহেতু নিজেরাই ইন্ডিয়ান সুপার লিগ খেলছে, তাই জেএসডব্লিউ যদি আইএসএল করার জন্য উদ্যোগী হয় তাহলে সেটা স্বার্থের সংঘাত হয়ে যেতে পারে। তবে এই মরশুমে দেশের সর্বোচ্চ লিগ অন্য কোনোভাবে করা সম্ভব না হলেও ফেডারেশনের সঙ্গে কথা বলে ক্লাবগুলিকে নিয়ে অবশ্যই একটি লিগ করার চেষ্টা করবে বেঙ্গালুরু এফসি। কিন্তু তার আগে এদিন দিল্লির ফুটবল হাউসে আইএসএল এর ক্লাবগুলি নিয়ে আলোচনায় বসেছিলেন ফেডারেশনের কর্তারা। যে আলোচনায় নিষ্ফল শুধুই শূন্য। বুধবার আরো বড় ইস্যুতে রাজ্য সংস্থাগুলির সঙ্গে দিল্লিতে আলোচনায় বসবে ফেডারেশন। এর আগে 12ই নভেম্বর আইএসএল এর ক্লাবগুলির সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। যে মিটিং এ উপস্থিত ছিলেন না ভারতীয় ফুটবলের সেরা দুই ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গলের কোনো প্রতিনিধি। ফেডারেশনের সঙ্গে এই মিটিং এ ঠিক পরের দিনে নিজেদের মধ্যে ভার্চুয়াল মিটিং করেন ক্লাবদের সিইওরা। ক্লাবদের নিজেদের মধ্যে সেই মিটিং এ ইস্টবেঙ্গল সিইও উপস্থিত থাকলেও ছিলেন না মোহনবাগানের কোনো প্রতিনিধি। সেখানে ক্লাবদের মধ্যে হালকা করে কথা হয় ক্লাবরা নিজেরাই লিগ করতে পারে কিনা। এরপরেই 12 নভেম্বরের মিটিং এর কথা উল্লেখ করে আইএসএল ক্লাবদের চিঠি দিয়ে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ জানান বিকল্প লিগ নিয়ে আলোচনার জন্য 18 নভেম্বর ক্লাবগুলির সঙ্গে দিল্লির ফুটবল হাউসে মিটিং এ বসবে ফেডারেশন। সেই মতো এদিন বেঙ্গালুরু এফসি, হায়দ্রাবাদ এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, ইন্টার কাশি, জামশেদপুর এফসির মতো ক্লাবের প্রতিনিধিরা মিটিং এ গিয়ে দেখেন মোহনবাগান, ইস্টবেঙ্গল, চেন্নাইন এফসি, মুম্বাই সিটি এফসি, উড়িষ্যা এফসির কোনো প্রতিনিধি মিটিং এ নেই। আসলে ইস্টবেঙ্গল সহ বেশ কয়েকটি ক্লাব মিটিং এর আগের দিন ফেডারেশনকে অনুরোধ করে মিটিংটি ভার্চুয়াল করলে সুবিধা হয়। ফেডারেশনে তবে কিছু জানানো হয়নি বলে ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ অন্য বেশ কয়েকটি ক্লাব এদিনের সভায় অনুপস্থিত ছিল। এদিন মিটিং এ বেঙ্গালুরু এফসি সহ বেশ কয়েকটি ক্লাবের প্রতিনিধিরা ফেডারেশন সভাপতিকে জানান ফেডারেশন চাইলে এই মরশুমে ক্লাবরা নিজেরাই লিগের ব্যবস্থা করতে পারে। ফেডারেশন সভাপতি জানান এই মুহূর্তে পুরো বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। আইএসএল টেন্ডারের কোনো সংস্থাই আগ্রহ দেখায়নি। পুরো বিষয়টি জানানো হয়েছে সুপ্রিম কোর্টকে। যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে লিগ আয়োজন নিয়ে নতুন করে কোনো নির্দেশ আসছে ততক্ষণ ক্লাবগুলি সরকারিভাবে কিছুই বলা সম্ভব নয়। আদালতের নির্দেশ পাওয়ার পর ফেডারেশনের কার্যনির্বাহী সভায় ক্লাবদের লিগ চালানোর প্রস্তাব আলোচনা করে দেখা হবে। স্বাভাবিকভাবে এরপর আর কোনো আলোচনা হয়নি এদিন। আবার যে ক্লাবগুলি এদিন ফেডারেশনের মিটিং এ যায়নি তারাই এখন বলছে ফেডারেশন যখন ফুটবল নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই তাহলে শুধু শুধু এখন মিটিং ডাকছে কেন। এর জন্যই তো আমরা মিটিং যাইনি। এদিন সুপ্রিম কোর্টে ফেডারেশনের তরফে ফুটবলকে ঘিরে সাম্প্রতিক অবস্থা জানানো হয়েছে। জমা পড়ে গিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়েরও রিপোর্ট। শুনানির দিন ঠিক হয়েছে বৃহস্পতিবার 20 নভেম্বর। এখন সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। এদিন ফেডারেশনের তরফে আরো একটি বিষয় জানানো হয় সুপ্রিম কোর্টকে। একজন ব্যক্তি একই সঙ্গে ফেডারেশন ও রাজ্য ফুটবল সংস্থায় থাকতে পারবেন না।
সংবিধানের এই নিয়ম নিয়ে আদালত ফেডারেশনের যে এপিডোপিট জমা দেওয়ার কথা, সেখানে কোনো রাজ্য সংস্থাই সই করতে রাজি হচ্ছে না। এদিন সুপ্রিম কোর্টে পুরো বিষয়টি জানিয়ে সিদ্ধান্তের জন্য কিছুদিন সময় চাওয়া হয়েছে। সমস্যার সমাধানের জন্য আজ বুধবার রাজ্য সংস্থাগুলির সঙ্গে দিল্লিতে মিটিংয়ে বসবেন ফেডারেশন কর্তারা। তারপর 24শে নভেম্বর এই ইস্যুতে স্পেশাল জেনারেল মিটিং। আমাদের আজকের কাগজপাট এপিসোড এখানেই শেষ হচ্ছে। আজকের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের মতো তাহলে সবাইকে বিদায় জানাচ্ছি। দেখা হবে আগামীকাল আবার সকালবেলা আপনাদের সকলের সঙ্গে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।